আজকে আমাদের বিষয় অব্যয় পদ। অব্যয় পদটা যদি আমরা শব্দটাকে ভাঙি তো এই অব্যয় পদটার মধ্যেই আমরা সহজেই সংজ্ঞাটা নির্ণয় করতে পারব। কিভাবে দেখো, অব্যয় পদ শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে কি কি পাবো? অ আর ব্যয়, এই দুটো শব্দ পাই, দুটো অ আর ব্যয়। অ মানে হচ্ছে না, আর ব্যয় মানে হচ্ছে পরিবর্তন বা রূপান্তর। ব্যয় শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন বা রূপান্তর। তাহলে দেখো, এর থেকে আমরা সহজেই অব্যয় পদ কাকে বলে এটা নির্ণয় করতে পারবো। তাহলে আমি কি লিখেছি দেখো, অ মানে না, আর ব্যয় মানে হচ্ছে পরিবর্তন বা রূপান্তর। অর্থাৎ যে পদের কোনো পরিবর্তন হয় না। এর থেকে আমরা সহজেই কি বুঝতে পারলাম? যে পদের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো, বা আরও একটু যদি আমি ভালোভাবে বলি যে লিঙ্গ বচন পুরুষ ভেদে যে পদের কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। দেখো, লিঙ্গ বচন পুরুষ ভেদে যে পদের কোনো পরিবর্তন হয় না, যে পদের কোনো পরিবর্তন হয় না তাই হলো অব্যয়। তাহলে কি দেখো, এর থেকে আমরা সহজেই কাকে বলে এটা মুখস্থ করতে পারবো। এরপরে দেখো এর উদাহরণ কি, যেমন দ্বারা, ও, এবং, এইগুলো হচ্ছে অব্যয় পদের উদাহরণ। এই শব্দগুলো এই পদগুলো যেখানেই বসুক সেখানেই কিন্তু এর কোনো পরিবর্তন হয় না, তাই এগুলো হচ্ছে অব্যয় পদ। এই অব্যয়কে চারটি ভাগে ভাগ করা যায়: পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয় এবং ধন্যাত্মক অব্যয়। এই চারটি ভাগ আমরা ক্রমশ আলোচনা করব এবং পরের ভিডিওগুলোতে আমরা যে ভাগগুলো এখন বলছি, যেমন পদান্বয়ী, সমুচ্চয়ী, এইগুলো আবার ডিটেলস পরের ভিডিওগুলোতে আমরা আলোচনা করব। আজকে অব্যয় সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা করব। যেমন দেখো, এর প্রথম ভাগ হচ্ছে পদান্বয়ী অব্যয়। এর প্রথম ভাগ পদান্বয়ী। এর যে চারটি ভাগ বললাম তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে পদান্বয়ী। পদান্বয়ী শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে কি কি পাবো দেখো, পদ যুক্ত অন্বয়ী। কি কি পেয়েছি দেখো, পদ যুক্ত অন্বয়ী। পদান্বয়ী শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে পাচ্ছি দেখো পদ আর অন্বয়ী, দুটো শব্দ পেয়েছি। এই পদ মানে হচ্ছে শব্দের বাক্যের মধ্যে যে পদগুলো বসছে সেটা, এবং অন্বয়ী মানে হচ্ছে কি, সম্বন্ধ। অন্বয় মানে হচ্ছে সম্বন্ধ বা সম্পর্ক। অন্বয় শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধ বা সম্পর্ক। তাহলে এর থেকে দেখো সহজেই সংজ্ঞাটা মুখস্থ করতে পারবো। যে অব্যয় পদ দুটি পদ বা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে, যে অব্যয় পদ দুটো পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে পদান্বয়ী অব্যয় বলে। এর থেকে আমি কি পেলাম দেখো, যে অব্যয় দুটি পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাই হলো পদান্বয়ী অব্যয়। যে অব্যয় দুটি পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বা সম্বন্ধ স্থাপন করে তাকে পদান্বয়ী অব্যয় বলে। দেখো, আমি পদান্বয়ী অব্যয়টা এই ভাঙতে পারলেই তোমরা এর থেকে সহজেই সংজ্ঞাটা মুখস্থ করতে পারবে। পদ যুক্ত অন্বয়ী দুটো পেয়েছি। পদ মানে হচ্ছে যে শব্দগুলো থাকবে উদাহরণের মধ্যে, আর অন্বয়ী মানে হচ্ছে সম্পর্ক বা সম্বন্ধ। তাহলে দেখো, এই উদাহরণটা দিলেই এবারে তোমরা সহজেই বুঝতে পারবে।
উদাহরণ দেখো, মুখটি চাঁদের মতো সুন্দর। আমি একটা উদাহরণ লিখছি, দেখো, মুখটি চাঁদের মতো সুন্দর। মুখটি চাঁদের মতো সুন্দর। এইখানে এই মতো শব্দটা, এটা হচ্ছে অব্যয়পদ। তোমরা মনে রাখবে যে কোনো অনুসর্গ বা তুলনাবাচক শব্দ এগুলো হচ্ছে পদান্বয়ী অব্যয়ের উদাহরণ। এগুলো আমরা পরে আরও আলোচনা করব যখন পদান্বয়ী অব্যয়টা ক্লাস করব। তো এই মতো হচ্ছে অব্যয়পদ, এটা পদান্বয়ী। দেখো এইখানে চাঁদের সঙ্গে চাঁদের মতো সুন্দর, এখানে কে সম্পর্ক স্থাপন করছে? এই মতো অব্যয়পদটা। দেখো দুটো পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, চাঁদের সঙ্গে সুন্দর। এই যে সৌন্দর্য, সেটা কে, মুখটা কেমন সুন্দর না চাঁদের মতো সুন্দর। কে সম্পর্কটা স্থাপন করছে? এই মতো শব্দটা, মতো পদটা। তাই এই মতোটা হচ্ছে অব্যয় পদ, এটা হচ্ছে পদান্বয়ী অব্যয়, কারণ এটা সম্পর্কটা স্থাপন করছে। এরপর আমরা 2 নম্বরে দেখব, 2 নম্বরে হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। 2 নম্বর ভাগ হচ্ছে সমুচ্চয়। সমুচ্চয় অব্যয় কাকে বলে? যে অব্যয় পদ দুটি বাক্য বা পদকে বা একাধিক বাক্য বা পদকে সংযুক্ত করে, বিযুক্ত করে বা সংকোচন করে। আরও একবার বলছি, দেখো, যে অব্যয় পদ একাধিক বাক্য বা পদকে বা দুটি বাক্য বা দুটি পদকে সংযুক্ত করে, বিযুক্ত করে অথবা সংকোচন করে, তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। যে অব্যয় পদ দুটি বা তার বেশি বাক্য বা পদকে সংযুক্ত, বিযুক্ত ও সংকোচন করে, তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। তাহলে দেখো কি কি বলেছি, দুটি বা তার বেশি বাক্য বা পদকে সংযুক্ত। সংযুক্ত মানে কি? যুক্ত করে, মানে যোগ করে। সংযুক্ত, এইগুলো ভালো করে বুঝে নেবে। সংযুক্ত মানে কি? যুক্ত করছে। বিযুক্ত মানে কি? আলাদা করছে, পৃথক করছে। আমরা অঙ্কের ক্ষেত্রেও একইভাবে বুঝবো। অঙ্কের ক্ষেত্রেও দেখবে যুক্ত করা, সংযুক্ত করা মানে যুক্ত করছে। বিযুক্ত মানে আলাদা করছে, বিযুক্ত বিয়োগের ক্ষেত্রে পৃথক করছে। বিয়োগ করা মানে কি? আলাদা করা বা পৃথক করা। আর সংকোচনটাই কি হয়? সংকোচন মানে আরো ছোট করছে। সংকোচনটা কি হয়? ছোট করা। এইভাবে দেখো, তাহলে সংযুক্ত করা মানে কি বলেছি? যুক্ত করে। এক্ষেত্রে মনে রাখবে যে দুটো পদেরই প্রাধান্য থাকবে। এক্ষেত্রে মনে রাখবে যে দুটো পদেরই প্রাধান্য থাকবে। এটা উদাহরণ দিলে আরো বুঝতে পারবে। বিযুক্ত মানে দুটো পদকে পৃথক করছে বা আলাদা করছে। এই ক্ষেত্রে কিন্তু দুটো পদের মধ্যে যে কোনো একটা প্রাধান্য থাকবে, দুটো পদের মধ্যে যে কোনো একটার প্রাধান্য থাকবে। আর সংকোচনে কি হয়? এ বাক্যটাকে ছোট করছে। এটা যে ভাবটা হওয়ার কথা ছিল তার বিপরীত ফল বা বিপরীত ভাব প্রকাশ করে। একটা বিপরীত ফল বা বিপরীত ভাব প্রকাশ করে। তাহলে দেখো আমি কি কি বলেছি, এর থেকে তোমরা উদাহরণটা দেখলেই সহজেই বুঝতে পারবে। সংযুক্ত মানে যুক্ত করছে, দুটো পদকে যুক্ত করছে। যেমন রাম ও শ্যাম, দেখো রাম এবং শ্যামকে কে যুক্ত করছে? মাঝের ওই ও অব্যয়টা, তার জন্য ও হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। এরপর এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে দুটো পদেরই সমান প্রাধান্য থাকবে। দেখুন রাম এবং শ্যাম বা রাম ও শ্যাম, দেখো রাম ও শ্যাম খেলা করছে, মানে দুজনেই খেলা করছে, দুজনেরই প্রাধান্য আছে। এটা দেখো উদাহরণটা লিখছি, তাহলে আরো সহজে বুঝতে পারবে। রাম এবং শ্যাম খেলা করছে। তাহলে দেখো এইখানে কে রাম এবং শ্যামকে কে যুক্ত করেছে? এবং যুক্ত করেছে।
এবং রাম এবং শ্যাম দুটো পদেরই সমান প্রাধান্য, দুটো পদেরই সমান গুরুত্ব। তাহলে সংযুক্ত মানে কি? যুক্ত করা, এবং দুটো পদেরই সমান প্রাধান্য থাকে, এটা তোমরা মনে রাখবে। এরপর আসবো আমরা বিযুক্ত। বিযুক্ত মানে কি? বিয়োগ করা বা পৃথক করা, আলাদা করা। বিযুক্ত মানে কি? বিয়োগ করা বা পৃথক করা বা আলাদা করা, অর্থাৎ দুটো পদকে আলাদা করছে এমন এখানে পদ বসাতে হবে, দুটো পদের মাঝে এমন পদ বসাতে হবে যেটা দুটো পদকে পৃথক করে বা আলাদা করে। এবং এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে যে কোনো একটা পদের প্রাধান্য থাকে, এক্ষেত্রে যে কোনো একটা পদের প্রাধান্য থাকে। কিরকম দেখো, রাম অথবা শ্যাম বাড়ি যাবে। রাম অথবা শ্যাম বাড়ি যাবে মানে দেখো কি, রাম হয় রাম যাবে, না হলে শ্যাম যাবে। কে পৃথক করছে? দুটো পদকে কে পৃথক করছে? অথবা পৃথক করছে। বা আরও একটা সহজ উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যেমন ধরো পরীক্ষায় প্রশ্ন পড়েছে একটা, পরীক্ষার প্রশ্নের মাঝে দেখবে লেখা থাকে অথবা, ক অথবা খটা করো, ক অথবা খ করো, মানে দুটো কিন্তু করতে বলছে না। দুটো করতে বললে ও লেখা থাকতো বা এবং লেখা থাকতো, কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটাকে গুরুত্ব দিতে বলছে, যে কোনো একটার গুরুত্ব, তার জন্য কি বসানো হচ্ছে? অথবা বসানো হচ্ছে। তাই অথবা হচ্ছে বিয়োজক, এটাকে বিয়োজক অব্যয় বলে, মানে সমুচ্চয় অব্যয়েরই ভাগ ওইগুলো। তাই বিযুক্ত করছে, কে বিযুক্ত করছে? অথবা বিযুক্ত করেছে। আর একটা ছিল যে সংকোচন করে। সংকোচন মানে কি আমি বলেছি না, বিপরীত ফল প্রকাশ করবে এবং বাক্যটাকে ছোট করবে। সংকুচিত করছে মানে ছোট করছে, আর বিপরীত ফল বা বিপরীত ভাব প্রকাশ করবে। দেখো কিরকম উদাহরণটা দেখো, 3 নাম্বার, আমটি পাকা কিন্তু টক। আমটি পাকা কিন্তু টক। দেখো আমটি পাকা কিন্তু টক, এর দ্বারা তোমরা কি বুঝলে? আম পাকা তার মানে কি? মিষ্টি হওয়ার কথা। আম পাকা মানে তো মিষ্টি হওয়ার কথা, কিন্তু কি ফল প্রকাশ করছে? টক প্রকাশ করছে। কে প্রকাশ করছে? দেখো এই কিন্তু, কিন্তু পদটার দ্বারা কি বোঝাচ্ছে? যে আমটা পাকা হলেও কিন্তু টক। তাই দেখো যে ফলটা হওয়ার কথা ছিল, মানে আমটা পাকা মানে মিষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু কি ফল প্রকাশ করছে? না টক। কে প্রকাশ করছে? কিন্তু। তাই এটা হচ্ছে বিযুক্ত, সংকোচন করছে, সংকোচন করছে। তাই এটা এইগুলো হলো এবং, অথবা, কিন্তু, ও আর, এছাড়াও আছে ও আর, কিন্তু, এবং। এটা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়ের ভাগ। তাহলে দেখো সংজ্ঞাটার মধ্যে আমি লিখেছিলাম যে দুটি পদকে সংযুক্ত করে বা বিযুক্ত করে বা সংকোচন করে, তিনটেরই উদাহরণ আমি দিয়ে দিলাম। এরপর আমরা 3 নম্বর অব্যয়ের মধ্যে যাব। 3 নম্বর অব্যয় হচ্ছে অনন্যয়ী অব্যয়। দেখো অব্যয় পদের ক্ষেত্রে এইগুলো ভাঙলে তোমরা সহজেই করতে পারো। যেমন আমি দেখো এটাও ভাঙবো, অন আর অন্যয়ী। এখানে কিভাবে ভাঙতে পারবে দেখো, অন আর অন্যয়ী। অন্যয়ী মানে আমরা আগেই দেখেছি, যখন পদান্বয়ীটা পড়েছিলাম তখনই দেখেছি। তো অন্যয়ী মানে কি? সম্পর্ক বা স্থাপন করা। আর অন মানে হচ্ছে না। অ, আ, ও, না এগুলো হচ্ছে বাংলা উপসর্গ, এর অর্থ হচ্ছে না। তাহলে এর অর্থ কি পেলে? না। আর এর অর্থ হচ্ছে সম্বন্ধ বা সম্পর্ক। তাহলে কি আমরা পেলাম? শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে না সম্বন্ধ, অর্থাৎ কোনো যোগাযোগ নেই। যে অব্যয় পদের দ্বারা কি বোঝায় না, দুটো পদের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করে না। যে অব্যয় পদ দুটো পদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করে না তাকে অনন্যয়ী অব্যয় বলে। উদাহরণ দেখো, কাকে বলে এটা দেখে নাও। যে অব্যয় দুটি পদ বা বাক্যের মধ্যে
বাক্যের মধ্যে সম্বন্ধ স্থাপন করে না, অর্থাৎ একটা পদের সঙ্গে আরেকটা পদের কোনো সম্পর্ক থাকে না। যে অব্যয় পদ দুটি পদ বা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে না, অর্থাৎ দুটো পদের মধ্যে কোনো সম্পর্ক থাকে না। যেমন এটা আমি দেখো, এটার থেকেই তোমরা সহজে করতে পারবে। অন মানে না, আর অন্যয় মানে হচ্ছে সম্বন্ধ, অর্থাৎ কোনো সম্বন্ধ থাকে না, দুটো পদের মধ্যে একটার সঙ্গে আরেকটার কোনো সম্বন্ধ থাকে না। এর উদাহরণ সহজে কি করে মনে রাখবে? উদাহরণ মনে রাখার পদ্ধতি হচ্ছে, যেমন মনের ভাব প্রকাশ, যে কোনো মনের ভাব, বাহ খুব সুন্দর হয়েছে, বাহ, এই যে দেখো বাহ, এখানে তুমি মনের ভাব প্রকাশ করছো একটা, বা কোনো দুঃখ প্রকাশ করছো, এইটা হচ্ছে মনের ভাব প্রকাশের যে কোনো শব্দ, এই অনন্যই অব্যয়ের উদাহরণ। এছাড়াও রয়েছে, যেমন কাউকে সম্বোধন করছো, ওহে, ওরে, এই যে কাউকে সম্বোধন করছো, এই সম্বোধনবাচক যে শব্দগুলো রয়েছে সেইগুলো এই অনন্যই অব্যয়ের উদাহরণ। এইগুলো হচ্ছে অনন্যই অব্যয়ের উদাহরণ। যেমন দেখো, বাহ, মনের ভাব প্রকাশ করছো, বা, ওহে, অর্থাৎ কাউকে সম্বোধন করার জন্য এবং মনের ভাব প্রকাশ করার জন্য। এছাড়াও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয়। তোমরা দেখবে যে সর্বনাম পদ নিয়ে আমি যে ক্লাসটা করেছিলাম, সেখানে সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম এবং প্রশ্নবাচক অব্যয়ের সেখানে আমি একটা আলোচনা করেছিলাম যে কিভাবে সহজে বুঝবে। এখানেও দেখো প্রশ্নবাচক অব্যয় আছে, আবার সেখানেও প্রশ্নবাচক সর্বনাম ছিল। এই প্রশ্নবাচক অব্যয়টা হচ্ছে এই অনন্যই অব্যয়ের ভাগ। তাহলে দেখো এর উদাহরণগুলো কি কি? বা, ওহে, কি, কয় হস্যইয়ে কি, এটা হচ্ছে প্রশ্নবাচক। এই কয় হস্যই কি হচ্ছে প্রশ্নবাচক অব্যয়, আর কয় দীর্ঘইয়ে কি হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। দুটো কিন্তু আলাদা আলাদা অর্থ আছে, দুটো কি এর আলাদা অর্থ। কীরকম? যদি কোনো প্রশ্নের উত্তর বাক্যের মাধ্যমে হয় তাহলে হবে কয় দীর্ঘইয়ে কি, আর সেটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনামের উদাহরণ। আর যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয় তাহলে হবে কয় হস্যইয়ে কি, আর সেটা হচ্ছে এই প্রশ্নবাচক অব্যয় অর্থাৎ অনন্যই অব্যয়। তাহলে অনন্যই অব্যয়ের উদাহরণ সহজে কি করে মনে রাখবে? না, মনের ভাব প্রকাশক শব্দ, কাউকে সম্বোধন করা, এছাড়াও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা। যেমন কয় হস্যই কি লিখেছি, আর এটা সহজেই তোমরা মনে রাখবে প্রশ্নবাচক সর্বনাম এবং প্রশ্নবাচক অব্যয় দুটো আছে, এটা কিন্তু সহজেই মনে রাখতে হবে। এছাড়া এরপর আমরা যাব 4 নাম্বার। দেখো ধনাত্মক অব্যয়, 4 আছে ধনাত্মক অব্যয়। ধনাত্মক অব্যয় মানে কি? ধ্বনির অনুকরণে সৃষ্ট, অর্থাৎ যে অব্যয় বাস্তব ধ্বনির অনুকরণে সৃষ্ট অথবা অনুভূতি গ্রাহ্য কোনো দোতনা প্রকাশ করে, অনুভূতি গ্রাহ্য কোনো শব্দের প্রকাশ করে। যেমন দেখো, যে অব্যয় পদ বাস্তব ধ্বনির অনুকরণে সৃষ্ট, অনুকরণে সৃষ্ট অথবা অনুভূতি গ্রাহ্য ভাবের প্রকাশ ঘটায়, অনুভূতি গ্রাহ্য ভাবের প্রকাশ ঘটায়, তাই হলো ধনাত্মক অব্যয়। কি কি বলেছি দেখো, যে অব্যয় বাস্তব ধ্বনির অনুকরণে সৃষ্ট অথবা অনুভূতি গ্রাহ্য ভাবের প্রকাশ ঘটায়। কিভাবে? দেখো, বাস্তব ধ্বনি, যে ধ্বনিটা বাস্তবে হয়ে থাকে, ধ্বনি মানে শব্দ, যে ধ্বনিটা বাস্তবে হয়ে থাকে। যেমন দেখো, মন্দিরে যখন ঘন্টা বাজানো হয় তখন কীরকম শব্দ হয়? ঢং ঢং, যে ঢং ঢং বাস্তব ধ্বনির অনুকরণে সৃষ্ট হচ্ছে। এটাই হচ্ছে ধনাত্মক অব্যয়ের উদাহরণ। উদাহরণ দেখো, ঢং ঢং, ঢং ঢং, দেখো এটা বাস্তব ধ্বনির অনুকরণে সৃষ্ট। এছাড়াও আরো একটা বলেছি দেখো, অনুভূতি গ্রাহ্য ভাবের। অনুভূতি মানে কি? তোমার অনুভব হবে কিন্তু সেটা শব্দ নয়, এমন কিছু শব্দ আছে যেটা অনুভূতি। যেমন ধরো মাথাটা টনটন করছে, একটা শব্দই দুবার ব্যবহার হয়,
মাথাটা টনটন করছে, এই যে অনুভূতি গ্রাহ্য শব্দগুলো, এইগুলো অনুভব, মাথাটা যে টনটন করছে সেটা কোনো শব্দ নয়, কিন্তু সেটা অনুভব, টনটন করছে, টনটন। এছাড়া বাতাসের শব্দ শন শন, এটা বাস্তব ধ্বনির অনুকরণে সৃষ্ট। তাই এইগুলো হচ্ছে ধনাত্মক অব্যয়ের উদাহরণ। একটা শব্দই দুবার ব্যবহার করা হবে, এটা মনে রাখবে যে একটা শব্দ দুবার ব্যবহার করা হবে। এরপর একটা শব্দ দুবার ব্যবহার করলে অনেক সময় ধনাত্মক অব্যয় নাও হতে পারে, তার জন্য তোমরা কি মনে রাখবে, না সেটা বাস্তব ধ্বনির অনুকরণে হবে এবং অনুভূতি গ্রাহ্য হবে। এটা সহজেই তোমরা মনে রাখতে পারবে। এই দুটো জিনিস মনে রাখতে হবে ধনাত্মক অব্যয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে বাস্তব ধ্বনির অনুকরণে হবে এবং অনুভূতি গ্রাহ্য। অনুভূতি গ্রাহ্য মানে এই যে টন টন লিখেছি, আর শন শন হচ্ছে বাস্তব ধ্বনির অনুকরণে এবং ঢং ঢঙ্গ হচ্ছে বাস্তব ধ্বনির অনুকরণে। তো এটাই হচ্ছে আমাদের অব্যয় নিয়ে সাধারণ আলোচনা। এরপর আমরা এই পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয় যে ভাগগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আর যদি তাই হয়ে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তার জন্য ধন্যবাদ, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে।